বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা একেবারেই অড টাইমে এসেছি এমন একটি কোর্স নিয়ে যা নিতান্তই রসকসবিহীন। যা হোক, তারপরও আমরা চেষ্টা করব আমাদের কনসেন্ট্রেশনটা আমাদের কোর্সের দিকে নেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খতিয়ানের অংশটা নিয়ে। এই অংশে, দ্বিতীয় অধ্যায়ের এই অংশে আমি আছি তোমাদের সাথে মমতাজ উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আজকের আমাদের আলোচনার বিষয় অধ্যায় 2, পূর্ব পাঠের পুনরালোচনা, এবং 2 হচ্ছে জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ চলমান জের পদ্ধতিতে। আমরা গত ক্লাসে জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করেছিলাম টি ছকের মাধ্যমে, অর্থাৎ সনাতন পদ্ধতিতে। খতিয়ান প্রস্তুতের 2টি পদ্ধতি রয়েছে, একটি সনাতন পদ্ধতি আর একটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা চলমান জের পদ্ধতি। আমরা গত ক্লাসে খতিয়ান কাকে বলে, খতিয়ানের বৈশিষ্ট্য কি, খতিয়ানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব, খতিয়ান তৈরির নিয়মাবলী, খতিয়ানের কিছু শব্দ সংক্ষেপ শিখেছিলাম, এবং আধুনিক চলমান জের ছক পদ্ধতিটাই আজকে আলোচনার কথা ছিল। আমরা পূর্বে টি ফর্মটে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পূর্ব পাঠের কিছুটা দেখে নিব, জাস্ট এক ঝলক দেখে নিব যে কতটুকু তোমাদের মনে আছে। তারপরে আমরা সরাসরি জাবেদা হতে খতিয়ান আলোচনা শুরু করব। আমরা খতিয়ানের অর্থ শিখেছিলাম। জাস্ট এখানে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, গত ক্লাসে এটা আলোচনা হয়েছে। আমরা জাস্ট রিকল করার জন্য, মেমোরিকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য একটু দেখব যে খতিয়ান কাকে বলে। আমরা এক কথায় যদি জানি, খতিয়ান অর্থ হলো তাক বা সেল, যেখানে আমরা জাবেদার বিভিন্ন হিসাবগুলি আলাদা আলাদা করে সংরক্ষণ করে থাকি। খতিয়ানের সংজ্ঞাও আমরা জেনেছি, এটাও আমাদের আজকের আলোচনার বিষয় নয়, জাস্ট টু ইনফর্ম ইউ দ্যাট হোয়াট ইজ লেজার। এরপরে আমরা খতিয়ানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। খতিয়ানের শিরোনাম থাকবে, নির্দিষ্ট ছক, দিক, তারিখ লিপিবদ্ধকরণ, টাকার বিবরণ, জাবেদা পৃষ্ঠা, জেড টানা, সমাপ্ত রেখা টানা, তথ্য সরবরাহ করা ইত্যাদি খতিয়ানের বৈশিষ্ট্য ছিল। আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। খতিয়ানের গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি। এটাও তোমাদের বেশ ভালো করে জানতে হবে। তোমরা বাসায় আবার ভালো করে প্র্যাকটিস করবে। খতিয়ানের শ্রেণী বিভাগ দেখেছিলাম, ব্যক্তিবাচক খতিয়ান, অব্যক্তিবাচক খতিয়ান, দেনাদার পাওনাদার খতিয়ান, ব্যক্তিবাচককে ভাগ করা হয়েছে, সম্পত্তিবাচক, দায় সংক্রান্ত এবং নামিক খতিয়ান। এটা আমাদের আলোচনায় ছিল। খতিয়ান তৈরির নিয়মাবলীও আমরা শিখেছিলাম। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা জানবো খতিয়ানের চলমান জের, এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। যে চলমান জের ছকে, আগে আমরা ছকটা একটু দেখে নিই। তারিখের ঘর থাকবে, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর জেরের অংশে এসে থাকবে ডেবিট এবং ক্রেডিট দুইটি। একটি অঙ্কে ডেবিট জের অথবা ক্রেডিট জের, যে কোনো জের হতে পারে। যেটাই হোক না কেন, আমরা এই জেরটা ডেবিট জের হলে ডেবিট কলামে এবং ক্রেডিট জের হলে ক্রেডিট কলামে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের জাবেদা থেকে চলমান জের পদ্ধতির ছক। এই ছকটা আমরা গতদিন দেখিয়েছিলাম। আজকে এই ছকের মাধ্যমে আমরা কিভাবে অঙ্ক করা যায় তা দেখব। আর এইটা হচ্ছে টি ছক, যে ছকের মাধ্যমে আমরা গত ক্লাসে একটি অঙ্ক সমাধান করেছিলাম। আমি তোমাদের মেসেজের মাধ্যমে জানতে পেরেছি যে অনেকেই লিখেছো যে জাবেদা এখনো আমাদের খুব ভালো মতো হয়নি, তাই জাবেদাও আলোচনা করব। আর জাবেদা না জানলে খতিয়ান যেহেতু তৈরি করা সম্ভব নয়, জাবেদার সাথেই আমরা খতিয়ানও আলোচনা করব, অর্থাৎ খতিয়ান চ্যাপ্টারেই জাবেদাটাও আমরা একটু আলোচনা করে নেব।
এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে, লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব আমরা কিসের মাধ্যমে জানতে পারি? জাবেদা করে আমরা দুতরফা দাখিলের প্রভাব জানতে পারবো। এখান থেকে আমরা কি করব? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব, উপযুক্ত লেনদেন থেকে জাবেদা তৈরি করব, জনাব আকবর এন্টারপ্রাইজের চলমান জের ছকের মাধ্যমে নগদান হিসাব, মূলধন হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং বেতন হিসাব প্রস্তুত করব চলমান জের ছকের মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খতিয়ান করার আগে আমাদের যে বিষয়টি আগে করতে হবে সেটি হলো জাবেদা। আমরা জাবেদার ছক খাতায় এঁকে নিই, তোমরা সবাই খাতা কলম বের করো। আমরা সুন্দর করে একটা জাবেদা করব এবং জাবেদা করার পরেই আমরা খতিয়ানে যাব মূল বিষয় নিয়ে। সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি জাবেদা ঠিক মতো না জানি আমরা কখনোই খতিয়ান করতে পারবো না। খতিয়ান ঠিক না হলে রেওয়া মিল ঠিক হবে না, আর রেওয়া মিল ঠিক না হলে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক হবে না। কাজে জাবেদা আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। আমরা আজকে আবারও একটু জাবেদা শিখে নিব। খাতা বের করি এবং ছক দাগে নিই। জাবেদা সম্পর্কে আমরা আগেই ছক জেনেছি এবং জাবেদা করেছি। জাবেদার ছকে প্রথমে তারিখ, হিসাবের খাত ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই 5টি আমরা কলাম করে নিব। উপরে একটু শিরোনাম দিব, জাবেদা বহি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে আমাদের দেখছি জনাব আকবর নগদ 1 লক্ষ টাকা এবং 55,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমরা তারিখটা দিয়ে দিলাম 2017 সালে জানুয়ারি 1 তারিখ ধরে নিলাম। এটা জনাব আকবর নগদ 1 লক্ষ টাকা এবং 55,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাবের পরিমাণ 1 লক্ষ টাকা আর 55,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য ছিল। আমরা একটু মনে রাখবো, অনেকেই যে ভুলটা আমরা করে থাকি, পণ্যদ্রব্যের জায়গায় আমরা পণ্যদ্রব্যই লিখে থাকি, যেখানে পণ্যদ্রব্য হলে আমাদের ক্রয় হিসাব লিখতে হবে। এই বিষয়টা অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। ক্রয় হিসাব পণ্যদ্রব্যের জায়গায় হবে ক্রয় হিসাব। আমরা ব্যাখ্যা লিখব না, আমাদের জায়গার সমস্যার কারণে বোর্ডে আসবে না, জায়গা যেহেতু স্বল্পতা, এই জন্য আমরা ব্যাখ্যাটাকে
অ্যাভয়েড করে যাব, মুখে মুখে আমরা জানবো যে জনাব আকবর নগদ 1,00,000 টাকা এবং 55,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এরপরে জানুয়ারি 2 তারিখ ধরে নিলাম, যন্ত্রপাতি ক্রয় করা হলো 10,000 টাকা। যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং নগদ অর্থ যদি কারবার থেকে চলে যায় তাহলে সেটা ক্রেডিট হয়। এখানে একটি বিষয় মনে রাখবো, যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের কারবার প্রতিষ্ঠানে কি আগমন ঘটলো? যন্ত্রপাতির আগমন ঘটেছে। তাহলে সম্পত্তির হিসাবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি ক্রয় করার জন্য কারবার থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদ টাকাকে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। $10,000 টাকা। জাবেদার নিয়ম শেখানোর সময় পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে একটি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট আর একটি সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। এই ট্রানজেকশনে 2 নম্বর ট্রানজেকশনে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, কারবারে যন্ত্রপাতির পরিমাণ বেড়েছে, পক্ষান্তরে নগদ টাকা কারবার থেকে চলে গেছে। নগদ টাকা যদি কারবার থেকে চলে যায় বা যে কোনো সম্পত্তি যদি কারবার থেকে চলে যায় তাহলে সেটাকে ক্রেডিট করতে হবে, আর সম্পত্তি যদি কারবারে আসে বা বৃদ্ধি পায় তাহলে সেটাকে ডেবিট করতে হবে। তাহলে যন্ত্রপাতি ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তৃতীয়ত 3 নম্বর জাবেদায় আমরা দেখছি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো। এই জায়গাটাতে একটু সতর্ক হব। 2 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তৃতীয়ত লেখা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। আমরা এই জায়গায় অনেকেই ভুল করব যে যন্ত্রপাতি ক্রয় আগেরটা, এটাও যন্ত্রপাতি ক্রয়, দুইটাই একই রকম জাবেদা দিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। একটি শব্দ বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে যদি কখনো কোনো পণ্য ক্রয় করা হয় তাহলে সেটাকে আমাদের ক্রয় হিসাব ডেবিট করতে হবে, কারণ এটা আমরা কারবারে ব্যবহার করব না, পুনরায় এটা বিক্রয় করব, সেটাকে পণ্য দ্রব্য হিসাবে বিবেচনা করা হবে। তাহলে এখানে আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, ব্যাখ্যায় আমরা লিখব যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে এই দুটি জাবেদা থেকে আমরা জানলাম যে সম্পত্তি যদি কারবারের ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাহলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তির নামে হিসাবভুক্ত করতে হবে, আর ওই সম্পত্তিটা যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে তাহলে সেটাকে আমাদের পণ্য দ্রব্য হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে আমরা দেখব 4 তারিখ স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 12,000 টাকা। আমরা পণ্য কিভাবে বিক্রি করতে থাকি? একটি নগদে পণ্য বিক্রি করা যায়, ধারে পণ্য বিক্রি করা যায়, আর বিলের মাধ্যমে, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা যায়। 3টি পদ্ধতিতে আমরা পণ্যদ্রব্য বিক্রয় করে থাকি। নগদে বিক্রি করলে কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে যদি আমরা বিক্রি করি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর স্বীকৃত বিলের মাধ্যমে যখন আমরা পণ্য বিক্রি করব তখন জাবেদা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000 টাকা।
এই ট্রানজাকশনটা একটু ভালোভাবে আমরা খেয়াল করব যে বিক্রয় সংগঠিত হচ্ছে তিনটি পদ্ধতিতে, একটি নগদে, একটি ধারে এবং একটি বিলের মাধ্যমে। যখন নগদে বিক্রয় হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট বা বিলস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর স্বীকৃত বিলের মাধ্যমে যখন আমরা পণ্য বিক্রি করব সেটাকে হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল বা বিলস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট এই নামে অন্তর্ভুক্ত করব। তাহলে একটি জায়গায় আমি তিনটি আলোচনা করে দিলাম, বিক্রয় সংক্রান্ত তিনটি জাবেদা এখানে শিখলাম। এরপরে আমরা 5 তারিখে দেখে নিই। 5 নম্বর এন্ট্রিতে কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া গেল অর্থাৎ কোনো সেবা বা কাজ করে দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তৃতীয় পক্ষের নিকট থেকে টাকা পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা কমিশন বলি। এর মাধ্যমে নগদ টাকা বৃদ্ধি পায়। তাহলে কমিশন পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। এই জায়গায় একটু বলে রাখি, কমিশন আয় না লিখলেও আমরা যদি শুধু কমিশন কথাটা লিখি তাও অঙ্ক সঠিক হবে। নগদান হিসাব ডেবিট করব, কমিশন হিসাব ক্রেডিট। যদি কমিশন আয় লিখি তাও সঠিক হবে, শুধু কমিশন যদি লিখি তাও সঠিক হবে। আমরা এই নিয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা তর্কে জড়িয়ে পড়ে যে কমিশন হবে না, কমিশন আয় লিখতে হবে। কেউ আবার বলে থাকে যে শুধু কমিশন দিলেও চলবে ইত্যাদি। তো দুইটিই হবে। যখনই কমিশন ক্রেডিট করা হয় তখন সেটাকে আয় হিসাবেই বিবেচনা করা হয়। এই কমিশনটাকে যদি ডেবিট করা হতো তাহলে এটাকে ব্যয় হিসাবে বিবেচনা করা হতো। কাজেই দেখতে হবে যে কমিশনটাকে ডেবিট আছে নাকি ক্রেডিট আছে। যেহেতু ক্রেডিট আছে অতএব ইহা আয়। এরপরে আমরা দেখি 6 তারিখ, ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জটা কি? আমরা যে ব্যাংকে হিসাব রাখি, ব্যাংক আমাদের টাকা লেনদেন করে আমাদের পক্ষ হয়ে, এই ব্যাংক এই কারণে আমাদের কাছ থেকে কমিশন ধার্য করেন বা সুদ কেটে রাখেন, চার্জ হিসাবে টাকা কেটে রাখেন। এটা হচ্ছে আমানতকারী বা ব্যবসায়ের জন্য খরচ। এই খরচটাকে সবসময় ডেবিট হবে। তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংক চার্জটা কেটে না হলো, ব্যাংকে আমরা যে হিসাবটা সংরক্ষণ করি সেই ব্যাংকের হিসাব থেকে ব্যাংকের খরচ বাবদ ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা কেটে নেবে, যার জন্য এটা আমানতকারীর জন্য খরচ হিসেবে বিবেচিত হবে। এটা টাকার পরিমাণ 100 টাকা আর কমিশনের টাকা ছিল 500। সাত তারিখ ভাড়া বাবদ নগদ টাকা পাওয়া গেল। আমরা বাড়ি ভাড়া বা যে কোনো ভাড়া বাবদে দুই ধরনের লেনদেন হয়ে থাকে, একটি ভাড়া প্রদান করা, একটা ভাড়া প্রাপ্তি। ভাড়া যদি প্রদান করা হয় তাহলে সেটা হচ্ছে খরচ হিসাবে বিবেচিত হবে, আর ভাড়া পাওয়া গেলে সেটা আয় হিসাবে বিবেচিত হবে। কোনো কারবারি যদি তার বাড়ি বা দোকান বা কোনো কিছু ভাড়া দিয়ে টাকা পায় তাহলে সেটা ওই প্রতিষ্ঠানের জন্য আয় হিসাবে বিবেচিত হবে। আর আয় যখনই পাওয়া যাবে, সেটা নগদ টাকায় পাওয়া যদি যায় তাহলে সেটাকে নগদান হিসাব ডেবিট করব আমরা, আর সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট করব। নগদান হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। ব্যাখ্যা হিসেবে আমরা লিখব যেহেতু নগদে ভাড়া পাওয়া গেল। 8 নম্বর
ট্রানজেকশন, মিস্টার সুমনের নিকট পণ্য বিক্রয় করা হলো নগদে 5,000 টাকা, যেটা আমি স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, ওই ট্রানজেকশনে নগদে বিক্রয়ের বিষয়টা আলোচনা করে ফেলেছি। তারপরেও বলছি সুমনের নিকট পণ্য বিক্রয় করা হলো নগদে 5,000 টাকা। এই জায়গাটাতে একটু বিষয় আমরা খেয়াল রাখবো, যদি শুধুমাত্র সুমনের নিকট বিক্রয় নগদে এই শব্দটি যদি না থাকতো তাহলে বুঝতে হবে এটা বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। যেহেতু নাম উল্লেখ আছে, নাম উল্লেখ থাকলেই বুঝতে হবে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। আর এই ট্রানজেকশনে নগদ কথাটা উল্লেখ আছে। নগদ কথাটা উল্লেখ থাকার কারণে এই সুমনের নামের কারণে যে বাকির খাতায় লিখতে হবে, সেই সুমনের নামটা এখানে ধর্তব্যের বিষয় হবে না। আমাদের নগদকে প্রাধান্য দিয়ে বুঝতে হবে এটা নগদে পণ্য বিক্রয়। যদি এরকম থাকতো মিস্টার সুমনের নিকট পণ্য বিক্রি করা হলো 5,000 টাকা, নগদ শব্দটি না থাকতো তাহলে আমরা বুঝতাম এটা বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। এই একটি শব্দের কারণে এখানে আমাদের লেনদেনের ধরনটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটু আমরা ভালো করে খেয়াল রাখবো। পরীক্ষার হলে অনেক সময় আমাদের কনসেন্ট্রেশনটা ওরকম ঠিক থাকে না, আমরা এই জিনিসটা খেয়াল না করে নগদে অথবা সুমন এই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে আমরা একটু ভুল করে ফেলে থাকি। তাহলে এখানে আমাদের নগদ কথাটা উল্লেখ থাকার কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নিচে দেখা যাবে তো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। $5,000 টাকা। ব্যাখ্যায় লিখব সুমনের নিকট নগদে পণ্য বিক্রি করা হলো। এরপরে 9 নম্বর এন্ট্রিতে আছে, 9 নম্বরে মিস্টার মজিদকে বেতনের 2,000 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। এই লেনদেনটাতে আমরা দেখব মজিদকে বেতন বাবদ 2,000 টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধের মাধ্যম চেক, অর্থাৎ এই টাকাটা ক্যাশ থেকে যাবে না, ব্যাংক থেকে যাবে। যদি চেকের কথাটা উল্লেখ না থাকতো তাহলে আমরা বুঝতাম এটা নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এই চেক শব্দটা আছে, এই একটি শব্দের কারণে পুরো লেনদেনটাকে অন্যভাবে লিখতে হবে। এটা লিখতে হবে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কি ঠিক আছে? বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক যখনই দিব তখন চেকের টাকাটা ব্যাংক থেকে চলে যাবে, এই জন্য ব্যাংকে ক্রেডিট করতে হবে। যদি আমরা চেক শব্দটা এখানে না থাকতো তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই ট্রানজেকশনটা আমরা লিপিবদ্ধ করতাম। তাহলে আমরা একটু লিখে নিই বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকে ব্যাংকের জায়গায় আমরা চেক আছে চেকই লিখে ফেলি। চেকে না লিখে আমরা ব্যাংক লিখব, কারণ এখানে ব্যাংক একটি প্রতিষ্ঠান, ব্যাংকের মাধ্যমে টাকাটা যাবে। দশ নম্বর এন্ট্রি, আমরা এটার ঘর দাগাচ্ছি না, এমনি 10 নম্বরে দেখাচ্ছি। ব্যবসা হতে মালিক কর্তৃক উত্তোলন করা হলো 1,000 টাকা। মালিক কর্তৃক উত্তোলন করা হলো, কি উত্তোলন করা হলো এখানে উল্লেখ নেই। যদি পণ্যের কথা উল্লেখ থাকতো, মালিক ব্যবসা হতে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলো, তাহলে একরকম হতো। আর যেহেতু এখানে পণ্যের কথা উল্লেখ নেই তাহলে বুঝতে হবে এটা নগদ টাকা উত্তোলন করা হয়েছে। আবার এখানে আরেকটা ট্রানজেকশন হয়ে থাকে যে মালিক ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন। ব্যাংক হতে নগদ টাকা উত্তোলনের কথা যদি বলা থাকতো তাহলে বুঝতে হবে ব্যাংক থেকে টাকা নিয়ে কারবারে রাখা হয়েছে কারবার পরিচালনার জন্য। সেক্ষেত্রে একরকম ট্রানজেকশন হবে। উত্তোলন থাকলেই যে একই রকম হবে এরকম কিন্তু নয়, এই বিষয়টা আমরা মনে রাখবো।
তাহলে ব্যবসা হতে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন করা হলে এটা উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 1000। আমরা এটার ছক দাগালাম না, আমরা জায়গার অনেক স্বল্প, এই পাশে আমাদের খতিয়ানের ঘর করতে হবে। পাওনাদারকে পরিশোধ করা হলো 33,000 টাকা, 11 নম্বর ট্রানজেকশন। পাওনাদারকে পরিশোধ করা হলো। পরিশোধ করলে কি হয়? নগদ টাকা কারবার থেকে চলে যায়। কাকে পরিশোধ করলাম? পাওনাদার। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই 11টি ট্রানজেকশন আমরা শিখলাম। 33,000 টাকা, এই 11টা ট্রানজেকশন থেকে আমরা চলমান জের পদ্ধতিতে খতিয়ান তৈরি করব। এটাই ছিল আজকের আমার আলোচনার মুখ্য বিষয়, খতিয়ান কিভাবে প্রস্তুত করা যায়। তো যেহেতু খতিয়ান প্রস্তুত করার পূর্ব শর্তই হলো জাবেদা তৈরি করা। জাবেদা যদি সঠিকভাবে আমরা করতে না পারি তাহলে আমরা অবশ্যই খতিয়ান তৈরি করতে পারবো না। যার জন্য আমরা জাবেদাটা শিখে নিলাম। বিগত কয়েকটি ক্লাসেই আমি জাবেদা আলোচনা করেছি। এরপরেও তোমাদের যাদের জাবেদা সংক্রান্ত বিষয়ে ঘাটতি রয়েছে তোমরা নিজেরা বাসায় একটু পড়ে নিয়ে জাবেদাগুলি একটু ভালো করে শিখে নেবে। তো আসি আমরা কিভাবে চলমান জের পদ্ধতিতে খতিয়ান তৈরি করা যায় সেটা একটু শিখি। কি কি করতে হবে, কয়টি খতিয়ান করতে হবে। এক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার কথা লেখা আছে। উপযুক্ত লেনদেন থেকে জাবেদা তৈরি করা এবং গ নম্বর আকবর এন্টারপ্রাইজে চলমান জের ছকের মাধ্যমে নগদান হিসাব, মূলধন হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং বেতন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করা গত ক্লাসে শিখেছি, সেহেতু এখানে আর এটা আলোচনা করে সময় নষ্ট করব না। এখানে একটু খেয়াল করি যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রারম্ভিক মূলধন যখন আমরা লিখব তখন এই নগদ টাকা এবং ক্রয় হিসাবের টাকা এই 1,55,000 টাকাই হবে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এটা জাস্ট গত দিনে যে ছকটা করেছিলাম সেই ছক অনুযায়ী লিখে যোগ করে দেখালে হয়ে যাবে। ওটাতে আমি আর সময় নষ্ট করব না। এখন আমরা তৈরি করব নগদান খতিয়ান। ঘরটা একটু মিলিয়ে নিই। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স বা জেরের ঘর, ডেবিট জের অথবা ক্রেডিট জের। এই ছকটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে এই খতিয়ানের নাম আমরা দিলাম নগদান হিসাব। নগদান হিসাব এটা খতিয়ানের শিরোনাম। এই খতিয়ানে অবশ্যই ডেবিট দিক এবং ক্রেডিট দিক আলাদাভাবে থাকবে না। এই ছকটা আমি গতদিনে দেখিয়েছিলাম, আজকেও দেখিয়েছি। জাস্ট অঙ্কের প্রুফটা দেখাবো কিভাবে চলমান জের ছকের মাধ্যমে জাবেদা থেকে খতিয়ানে রূপান্তর করা যায়। আমরা যেহেতু নগদান হিসাব করছি তাহলে এই জাবেদা একটু দেখি।
নগদান হিসাবকে কি করা হয়েছে? নগদান হিসাব ডেবিট করা হয়েছে 1 তারিখ জানুয়ারি 1। নগদান হিসাব ডেবিট কত টাকা? 1 লক্ষ টাকা। ডেবিট ঘরে 1 লক্ষ লিখব। বিবরণের ঘরে আমরা গত দিনে যেটা বারবার বলেছি, যেই খতিয়ানটা করব সেটা যেহেতু ডেবিট আছে, ডেবিটের ঘরে টাকা বসবে, আর এর অপোজিটে যে হিসাবটা আছে ক্রেডিটে, সেই হিসাবের নামটা আমরা লিখব বিবরণের ঘরে। অপোজিটে নাম আছে কি? মূলধন হিসাব। মূলধন হিসাব। তাহলে আমরা নগদান হিসাবের 1 নম্বর টা শেষ করেছি। এরপরে এখানে নগদের কথা বলা আছে 2 তারিখে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, একটু করলাম, আমরা সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা ডেবিটের ঘরে লিখে ফেলবো। যেহেতু এটা ডেবিট শো করছে, তাহলে ব্যালেন্সটা ডেবিট ঘরে বসবে। 2 তারিখে নগদান হিসাব ক্রেডিট, জানুয়ারি 2, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। ক্রেডিটের ঘরে লিখলাম। এর অপোজিটে, নগদের অপোজিটে কোন হিসাব রয়েছে? যন্ত্রপাতি হিসাব রয়েছে। বিবরণী ঘরে আমরা লিখব যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত টাকা? 10,000 টাকা। এবার একটু খেয়াল করি, আমাদের ব্যালেন্স ছিল, ডেবিটে ছিল 1 লক্ষ টাকা, আর ক্রেডিট হলো 10,000 টাকা। এই ডেবিট মানে আমরা যদি প্লাস ধরি আর ক্রেডিট মানে মাইনাস ধরি, তাহলে বীজগণিত ফর্মুলা অনুযায়ী আমাদের ডেবিটের টাকার পরিমাণ থাকে এখন 90,000 টাকা। এরপরে ব্যালেন্সটা কিন্তু আমাদের এইটা শো করবে। এই ব্যালেন্স আমরা বলতে পারবো না। চলমান জের ছকের বৈশিষ্ট্য হলো যে শেষ তারিখের যে ব্যালেন্সটা থাকবে এটাই ব্যবসার জন্য প্রকৃত ব্যালেন্স। আমরা উপরের ব্যালেন্সটাকে আর কাউন্ট করব না। তাহলে আমাদের এখন ব্যাংকে আমাদের নগদের টাকার পরিমাণ কত থাকলো? 90,000 টাকা। ওকে, এরপরে আসি আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 3 তারিখের জাবেদায় আসি। 3 তারিখ নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে 20,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে 20,000, আমরা ক্রেডিট করি 20,000 টাকা। অপোজিট হিসাবের নাম আছে ক্রয় হিসাব, আমরা ক্রয় হিসাব এখানে বসা দিই। ক্রয় হিসাব 20,000 টাকা। এবার একটু ব্যালেন্সটা করে নি, দেখি আমাদের ডেবিট ব্যালেন্স ছিল কত? 90,000 টাকা। মাইনাস ফিগার আসলো কত এবারে? 20,000 টাকা। তাহলে 90 থেকে 20,000 যদি আমরা মাইনাস করি, তাহলে কত আসে? 70,000 টাকা। এই মুহূর্তে আমাদের প্লাস ফিগার আছে, নগদের ব্যালেন্স আছে 70,000 টাকা 3 তারিখে গিয়ে দেখা গেল। ওকে, 4 তারিখের এন্ট্রিতে কোনো নগদের কিছু নেই, কাজেই আমরা 4 তারিখের হিসাবটা এখানে আসবে না। এরপর 5 তারিখে যে ট্রানজেকশনটা আছে, এখানে নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট 500 টাকা। নগদান হিসাবকে আমরা কি করেছি? ডেবিট করেছি। কত তারিখ? 5। নগদান হিসাব ডেবিট, ডেবিটের ঘরে আমরা লিখব 500 টাকা, আর এখানে লিখব হচ্ছে কমিশন আয়। কমিশন আয়। এবারে একটু দেখি, আমাদের ব্যালেন্স ছিল 70,000 টাকা, আরো 500 টাকা যুক্ত হলো। তাহলে এবারে আমার এটাও প্লাস ফিগার, এটাও প্লাস ফিগার, তাহলে দুইটি মিলে আমাদের হলো 70,500 টাকা। অর্থাৎ 5 তারিখে যদি মালিক পক্ষ তোমার কাছ থেকে নগদের ব্যালেন্স জানতে চায়, তাহলে আমরা বলবো আমাদের নগদের টাকার পরিমাণ হচ্ছে 70,500 টাকা। উপরের ব্যালেন্স গুলি এই মুহূর্তে আর কাজে লাগবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি নগদান হিসাব 7 তারিখে, নগদান হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 7 তারিখে, ভাড়া আয়। ভাড়া কত পেয়েছি আমরা? 2,000 টাকা। আমরা ডেবিট কলামে 2,000 টাকা লিখি। 70,500 সাথে 2,000 যোগ করলে কত হয়? 72,500
টাকা। তাহলে 7 তারিখে আমাদের নগদের ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 72,500 টাকা। এরপরে 8 তারিখে যে ট্রানজেকশনটা একটু দেখবো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। $5,000 টাকা। $77,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের নগদ সংক্রান্ত যে এই পাশে আরো কিছু নগদ লেনদেন রয়েছে, আরো 2টা রয়েছে, 10 তারিখে রয়েছে। আমরা এখানে 10 তারিখ লিপিবদ্ধ করব। নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে, উত্তোলনকে ডেবিট করা হয়েছে। 10 তারিখে নগদ ক্রেডিট করা হয়েছে কত? 1,000 টাকা। ক্রেডিট দিকে দিলাম আমরা 1,000, আর এখানে লিখব হচ্ছে উত্তোলন হিসাব। তাহলে এই 77,000 থেকে 1,000 ক্রেডিট করলে আমাদের হবে 76,500 টাকা। এরপরে আরেকটি বাদ আছে, নগদান হিসাব ক্রেডিট 11 তারিখ, এখানে পাওনা দাম 33,000 টাকা। এবারে একটু খেয়াল করি, 76,500 টাকা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল, এখান থেকে ক্রেডিট ব্যালেন্স হলো 33,000 টাকা। এই ক্রেডিট দিকে আমাদের হিসাবে ভুক্ত করেছি কত? 33,000 টাকা। এই 33,000 টাকা এই 76,500 টাকা থেকে মাইনাস করলে আমাদের ফিগার থাকে 43,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, চলমান জের পদ্ধতিতে আমি আবারও বলছি, এই ব্যালেন্সের ঘরে আমাদের যে লাস্ট যে ব্যালেন্সটা থাকবে সেটা ডেবিট দিকেই হোক আর ক্রেডিট দিকেই হোক, সেই ব্যালেন্সটাই আমাদের অ্যাকচুয়াল ব্যালেন্স। এখানে ব্যালেন্স সিডিবিডি করার কোনো প্রয়োজন নাই। আমরা প্রতিদিনের হিসাব লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে আমরা ব্যালেন্সটা জানতে পারবো। আমাদের নগদের ব্যালেন্স পেলাম কত? 43,500 টাকা। এইভাবে আমরা চলমান জের পদ্ধতিতে মূলধন হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং বেতন হিসাব প্রস্তুত করতে পারবো। আমরা একটু অবশিষ্ট খতিয়ানগুলি একটু করে নিই। মূলধন হিসাব, বিবরণ বা হিসাব খাত, যেটাই লিখি না কেন সমস্যা নেই। মূলধন হিসাব করতে বলা হয়েছে। মূলধন হিসাব কি আছে? আমরা শিরোনামটা লিখি, মূলধন হিসাব। মূলধন হিসাব যখন আমরা খতিয়ান করব, আবারও বলছি, এর অপোজিট দিকে যে হিসাবগুলি রয়েছে সেই হিসাবগুলির নাম লিখব, যথাক্রমে নগদান হিসাব এবং ক্রয় হিসাব। নগদান হিসাব, ক্রয় হিসাব। নগদান হিসাব আছে 1 লক্ষ টাকা ডেবিট,
নগদান মূলধন হিসাব ক্রেডিট দিকে আমরা লিখব নগদান হিসাব 1,00,000 টাকা, ক্রয় হিসাব 55,000 টাকা। এই ক্রেডিটের দুইটি যোগফল যথাক্রমে এই জায়গায় পার করব আমরা, প্রথমটা 1,00,000, দ্বিতীয়টা যোগ করে 1,55,000 টাকা। অর্থাৎ মূলধন হিসাবের যে ব্যালেন্স শো করছে, মূলধন হিসাবের শেষে ব্যালেন্সটা আমাদের হবে 1,55,000 টাকা। এটা গেলে মূলধন হিসাব। এরপরে আরেকটি খতিয়ান আমরা করব যন্ত্রপাতি হিসাব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট ডেবিট ক্রেডিট, দেখি আমরা যন্ত্রপাতি হিসাবে কি আছে। 2 তারিখে যন্ত্রপাতি হিসাব ডেবিট করা হয়েছে। আমরা তারিখের ঘরে তারিখ লিখব জানুয়ারি 2। যন্ত্রপাতি হিসাব ডেবিট 10,000, অপোজিট নাম আছে নগদান হিসাব, এখানে আমরা লিখব নগদান। ব্যালেন্সটা ট্রান্সফার করে দেব 10,000 জানুয়ারি 2 তারিখে। এরপরে যন্ত্রপাতি হিসাব আর কোথাও নেই, কাজেই এই হিসাবটা আমাদের ক্লোজ হয়ে যাবে। এখানে এই ডেবিট ব্যালেন্সটাই হচ্ছে যন্ত্রপাতি হিসাবে ডেবিট ব্যালেন্স শো করছে। আরেকটি আমাদের জানতে হবে, সেটা বেতন হিসাব। আমরা এখানেও করতে পারি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট ব্যালেন্স। বেতন হিসাব দেখি বেতন সংক্রান্ত কি লেনদেন রয়েছে। বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 9 তারিখ জানুয়ারি 9, বেতন হিসাব ব্যাংক হিসাব, বেতনের পরিমাণ কত ছিল একটু দেখে নি। 2,000 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল। আমরা এখানে লিখতে ভুলে গেছি। ঘরটা আমরা ক্লোজ করে দিলাম। এই ফিগারটা হচ্ছে আমাদের দিন শেষে ব্যালেন্সের পরিমাণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কয়েকটি খতিয়ান করতে বলা হয়েছিল, আমরা 4টি খতিয়ান এখান থেকে করেছি, যথাক্রমে নগদান হিসাব, মূলধন হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং বেতন হিসাব। এই জাবেদা থেকে আরো অনেক খতিয়ান করা সম্ভব। প্রত্যেকটি নামে নামে এক একটি খতিয়ান করতে হবে। এতগুলি খতিয়ান করতে লাগলে অনেক সময় লাগবে। এত খতিয়ান একসঙ্গে চাওয়া হয় না, সাধারণত 3টা বা 4টি খতিয়ান পরীক্ষায় চাওয়া হয়।
তো খতিয়ান যেটাই চাওয়া হোক না কেন, আমাদের শুধু নামের পরিবর্তন হবে, নিয়ম কিন্তু একই। অর্থাৎ আমরা এতক্ষণ যেভাবে খতিয়ানের পোস্টিং দেওয়া শিখেছি, ঠিক সেইভাবেই যেটাই খতিয়ান বলো, যেমন এখানে পাওনাদার খতিয়ান, উত্তোলন খতিয়ান, ব্যাংক হিসাব, বিক্রয়, ভাড়া, ব্যাংক চার্জ, কমিশন, প্রাপ্য বিল, ক্রয়, যন্ত্রপাতি যন্ত্রপাতি আমরা করেছি, এবং প্রত্যেকটি যতগুলি নাম আছে সবগুলির জন্য আলাদা আলাদা করে খতিয়ান করা যাবে, খতিয়ান করা সম্ভব। তো আমরা খতিয়ান নিয়ে দুইটি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করে পর্যায়ক্রমে 2 দিন আলোচনা করলাম। একটি সনাতন পদ্ধতিতে বা টি ফর্মে, আরেকটি হচ্ছে চলমান জের সব বা আধুনিক ফর্মে আমরা খতিয়ান করতে শিখেছি। খতিয়ান খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, আমরা বারবার এটা বাসায় প্র্যাকটিস করব, এবং প্রত্যেক দিনই আমি খতিয়ান করার সময় জাবেদা নিয়ে আলোচনা করেছি। যদিও জাবেদার ক্লাসটা শেষ হয়ে গেছে, তারপরও জাবেদা আলোচনা না করলে খতিয়ান করা যায় না, যেহেতু খতিয়ান আলোচনা করার সময় আমি জাবেদা করে দেখিয়েছি। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। আমি দ্বিতীয় অধ্যায়ের আরো অনেকগুলি টপিকস রয়েছে, আমরা এরপরে আর খতিয়ান নিয়ে আলোচনা করব না। যদি আরো কোনো ঘাটতি থাকে তোমরা আমাকে পার্সোনালি বা মেসেজে জানিয়ে দিবে, আমি খতিয়ান নিয়ে আবারও আলোচনা তোমাদের পার্সোনালি করব। এখন আমরা আগামী দিনে নগদান বই নিয়ে আলোচনা করব। নগদান বইয়ের বেশ কয়েকটি ভাগ রয়েছে, 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা বা বহু ঘরা নগদান বই রয়েছে। এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে আমার ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফিজ।